এবং বিশ্বব্যাংকের যে প্রাসঙ্গিক বিধিবিধানগুলো আমরা মেনে যে মৎস্য অধিদপ্তর থেকে সাস্টেইনেবল কোস্টাল মিল ট্রলার তারা যে মাছ আহরণ করতে যাচ্ছে তাদের গতিবিধি মনিটরিং সিস্টেম এখানে ডেভেলপ করছে। আমরা প্রথমবারের মতো এই আপনার সমুদ্রের বিভিন্ন মাছের প্রজাতি নিয়ে আমরা গবেষণা করছি এবং শুধু তাই নয় যে সামুদ্রিক বাণিজ্যিক গুরুত্ব সম্পন্ন এমন যে প্রজাতি আছে সেগুলো আমরা বদ্ধ জলাশয়ে আমরা চাষ করা শুরু করেছি। যেমন আপনার জেনে থাকবেন সি মাছ, কেউ বলে করাল, অনেকে ভেটকি মাছ বলেন। এই মাছের আমরা কিন্তু পুকুরে এখন চাষ করা সম্ভব হয়েছে এবং বাংলাদেশে প্রথম এই সাস্টেইনেবল কোস্টাল মেরিন ফিশ প্রজেক্ট শুধুমাত্র চাষ নয়, বদ্ধ জলাশয় চাষ নয়, এর প্রজনন কৌশল উদ্বোধন থেকে শুরু করে নার্সিং থেকে শুরু করে এবং সফলভাবে এই মাছ চাষ কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা বাংলাদেশে আমরাই প্রথম শুরু করেছি। এবং শুধু আমরা যে 16টি যে আমাদের রিজিয়ন আছে, 16টি জেলা আছে এবং যে খুলনা অঞ্চলে যে আমাদের যেখানে যে চিংড়ি চাষ হয় এবং এখনও চিংড়ি চাষ হয়, খুলনা অঞ্চলে আপনার জেনে অবাক হবেন, আমরা 63টি ক্লাস্টারের সঙ্গে আমরা ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ এটা আমরা প্রচলন করেছি। একটি ক্লাস্টারে 25 জন চাষি থাকে, তাদের 25টি ঘের থাকে। এরকম 63টি ক্লাস্টারের সাথে 7,000 মৎস্য চাষি যুক্ত আছে। 7,500 যে চিংড়ি চাষি আছে তারা নিজেরা তাদের ঘেরের যে অবকাঠামো তারা নিজেরা উন্নয়ন করেছে। প্রতিটি ঘেরে যেন 4 থেকে 5 ফিট পানি থাকে সেই ব্যবস্থা তারা নিজেরা করেছে এবং বায়োসিকিউরিটি মেনটেন করেছে। আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে শুধুমাত্র সেখানে জীবাণুমুক্ত আমরা চিংড়ি পোনা সরবরাহ করেছি, আমরা ফিড দিয়েছি, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং এই কাজটি করার মধ্য দিয়ে চিংড়ির উৎপাদন বেসলাইন থেকে আমাদের দ্বিগুণ, গুণগুণ থেকে 3 গুণ পর্যন্ত হয়েছে। একটা প্রস্তাবনা আছে যে আমরা যদি এখানে যদি অন্তত পুলিশ পারি নাও পারি তাহলে যদি আমরা আনসারও দিতে পারি সেটা আমরা দিব, কিন্তু নিজেদের নিরাপত্তা নিজেরাই এনশিওর করতে হবে, এটা আপনাদের করতে হবে। এখন যেহেতু একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা সেখানে ভালোভাবে চিংড়ি চাষ করবেন। এসপিএফ এর কথা বলা হয়েছে, এসপিএফ এর জন্য আমাদের কিছু কার্যক্রম এই পথে নেওয়া হয়েছে, সেটা আপনারা দেখবেন। আর একটা জিনিস আমাদের সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করতে হবে যে উৎপাদন বৃদ্ধি হইলে আমাদের কিছু এনভায়রনমেন্টাল কিছু ইম্প্যাক্ট আমাদের এখানে পড়ে। এখানে আমরা যদি ইন্টেন্সিভ কালচার বা সুপার ইন্টেন্সিভ কালচারে আমরা যাই তাহলে কিন্তু এখন পরিবেশগত পরিবেশটা কি যে ইমিডিয়েট সারাউন্ডিং অফ দ্য অর্গানিজম ইজ কল্ড এনভায়রনমেন্ট, যেটা আশেপাশে যেটা আছে সেই পরিবেশ, এই পরিবেশটাকে ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল ফ্যাক্টরে যদি কোনো সমস্যা হয় আমরা যে চাষটা আমরা করতে যাব সেটা হলো আধা নিবিড় বা নিবিড়, এই পর্যায়ে আমাদের এই পর্যন্ত ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল ফ্যাক্টর তেমন কিছু পরিবর্তন। যদি আমরা সুপার ইন্টেন্সিভে যাই আমরা হয়তো যাব, তখন আমাদের কিছু আরও বেশি হ্যাজার্ড সৃষ্টি হতে পারে। তখন সেটা কীভাবে রিমিডিয়েশন হবে, যে আমাদের প্ল্যানে রাখা হয়েছে যে মিটিগেশন, আমাদের যদি প্রবলেম অ্যারাইজ করে সেই প্রবলেমগুলো আমরা কীভাবে মিটিগেশন করতে পারবো সেটা আমাদের প্ল্যানে থাকবে, মাস্টার প্ল্যানে থাকবে, সেটা আমাকে ওভারকাম করতে হবে। আমরা কোনো এখানে শিল্প বলতে এখানে চিংড়ি শিল্প, এখানে অন্যান্য শিল্প যেমন পরিবেশকে যেভাবে দূষণ করে, কার্বন ডাইঅক্সাইড ইমিশন করে বা অন্যান্য করে, এটা কিন্তু আমাদের তেমন কিছু হবে না। এটা ইকো ফ্রেন্ডলি একটা পরিবেশ। তারপরে আরেকটা আমরা কিন্তু সবুজ বেষ্টনী, আমরা কিন্তু গাছ লাগাবো, সেখানে সবুজ বেষ্টনীভাবে আমরা যেহেতু গাছ লাগাবো সেখানে কার্বন ডাইঅক্সাইডের যে ইমিশন এত বেশি হবে না। উদ্দেশ্য কি? এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে যে আমরা চিংড়ির উৎপাদনটা বৃদ্ধি করব। আমরা ওই প্রকল্পভুক্ত এলাকার যে জীবনমান, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করব। তো আমি যখন থেকে আমি এখানে যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের সাথেও একটু জড়িত আছে আমার বিভাগ, সেখানে আমরা বলি যে চিংড়িটা বিশেষ করে আমরা প্রতি বছর যে গত বছর আমরা 4,700 কোটি টাকার মতো আমরা মৎস্য পণ্য রপ্তানি করে আয় করেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রায় 80% আমাদের চিংড়ি এবং চিংড়িজাত থেকে আমাদের এই রপ্তানি করা হয়েছে। তো মূল টার্গেট হচ্ছে আমাদের চিংড়ির উৎপাদন বৃদ্ধি করা, রপ্তানি আয় বৃদ্ধি করা। তো রপ্তানি আয় বৃদ্ধি করতে গেলে আমাদের কিন্তু এখানে চিংড়ির উৎপাদনটা অবশ্যই বৃদ্ধি করতে হবে। আমরা জানি ইতিমধ্যে আলোচনা হয়েছে যে আমাদের প্রজেক্টেড এরিয়া যেটা সেটা হলো 7,000 একর, চকরিয়া রামপুরা মজস্ত একটা আমাদের 7,000 একর, যা আমাদের প্রায় 587টি আমাদের প্লট হয়েছে, 119টি হয়েছে 11 একর আর 10 একরে, আর 11 একর রয়েছে আমাদের 468টি। এটাই কিন্তু আমাদের চিংড়ি উৎপাদনের জন্য একটা বড় জায়গা। এই প্রকল্পের মাঝে যে সকল লক্ষ্যগুলো আমি দেখেছি সেগুলো লক্ষ্যগুলোর সাথে আমাদের ব্লু ইকোনমির
যে লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সেখান থেকে আমাদের যে জাতীয় প্রবৃদ্ধিতে অবদান রাখার যে সুযোগ, সেটি আমার কাছে একেবারে খুবই সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে। আমাদের মৎস্য চাষ, মৎস্য আহরণ এই দুটি কক্সবাজারের অন্যতম পেশার, বিভিন্ন পেশার মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ পেশা এবং অগ্রণী পেশা। আমাদের যে দুই গুণ উৎপাদন বেড়েছে এবং এটি অব্যাহত থাকবে, এটি আমরা প্রত্যাশা করি। তবে আমি কয়েকটি বিষয় একটু আগামী দিনের জন্য, কালকে এবং তারপরে, মানে টুমরো অ্যান্ড ডে আফটার টুমরো, সেই দিকে একটু কয়েকটি বিষয় একটু প্রক্ষেপণ আমি তুলে ধরবো। আশা করছি এটা আমাদের মহাপরিচালক মহোদয় আছেন, অতিরিক্ত মহাপরিচালক মহোদয় আছেন। আমাদের শ্রিম্প, এটার যে প্রাইমারি, আমরা যদি শ্রিম্পের যদি প্রাইমারি সেক্টর ধরি, তাহলে এর কিছু ডেরিভেটিভ সেক্টর থাকতে পারে। ডেরিভেটিভ সেক্টর বলতে আমরা এটার সাথে আরও কিছু সেক্টরকে লিঙ্ক করে দিতে পারি। আমরা বিদেশেও দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, যারা কোস্টাল বেল্টে থাকেন তাদের ফিশারিজের সাথে মেরিন ট্যুরিজম একটা বড়, অস্ট্রেলিয়াতে খুবই প্রচলিত এবং আমাদের অনেকেই গিয়েছেন, এখানে অনেকে এসে উপভোগ করেছেন। ওয়েল ওয়াচিং, তিমি মাছ দেখতে ফিশিং বোটে করে মানুষ যায়, মাছও ধরা হয়, পাশাপাশি একই সাথে ওয়েল ওয়াচিংও হয়। তো আমাদের তো নানা ধরনের, আমাদের তো বঙ্গোপসাগরে নানা ধরনের দেখার জিনিস আছে এবং সেগুলোকে কেন্দ্র করে যদি আমরা ডেরিভেটিভ সেক্টর হিসেবে এটা কল্পনা করতে পারি। যেটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, সোশ্যাল ইমপ্যাক্ট, পজিটিভ ইমপ্যাক্ট আমরা বলেছি। সোশ্যাল ইমপ্যাক্টের ক্ষেত্রে আমরা দেখেছি ম্যাক্সিমামই পজিটিভ ইমপ্যাক্ট এই প্রজেক্টের, এই সাব প্রজেক্টটা বাস্তবায়িত হলে পজিটিভ ইমপ্যাক্ট করবে। তারপরেও এই যে বর্তমানে যে বিষয়গুলো উঠে এসেছে, সামাজিক যে অস্থিরতা কিংবা নিরাপত্তাহীনতা, সেই ক্ষেত্রে আপনারা আমাদের বর্তমানে যে ঘেরগুলো, আমাদের 10 একরের যে ঘের, এগুলো যেভাবে ম্যানেজমেন্ট হচ্ছে, এই ব্যবস্থাপনা নিয়ে যদি আপনারা একটু আপনাদের মতামত দিতেন যে এই ব্যবস্থাপনা বর্তমানে যেভাবে আছে সেইটাকে, সেই অবস্থা যে ইম্প্যাক্টটা হচ্ছে সেইটা ক্ষেত্রে কোনো সুপারিশ আপনাদের থাকলে আমার মনে হয় যে কীভাবে আমরা উত্তরানো যাবে এখান থেকে, এই যে অস্থিরতা থেকে আমরা পরিত্রাণ পাবো, সেই বিষয়ে যদি আপনারা একটু মতামত দেন। আমাদের যে বর্তমান যে ব্যবস্থাপনা যে নীতিমালাটা আছে সেইটাকে কোনো জায়গায় আমরা যদি অ্যাডজাস্ট করতে পারি, তাহলে পরবর্তীতে আমরা সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারবো, যাতে আমাদের